মোটামুটি আমরা একবার রিভাইন্ড করে নিই। বাস্তব সংখ্যার মধ্যে তাহলে কি কি ছিল? বাস্তব সংখ্যা মানে যেগুলো তাহলে আছে, বাস্তব মানে বুঝিস তো রিয়েল জিনিস, হ্যাঁ, যেগুলো সত্যি সত্যি আছে। আর কিছু অবাস্তব মানে কি, যেগুলো নেই। সেই বাস্তব সংখ্যার মধ্যে আমরা কি কি শিখেছি? স্বাভাবিক সংখ্যা শিখলাম, তারপর কি অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এবারে এখন ধরো যেগুলো সংখ্যা রেখা, তোরা জানিস ছোট ক্লাসে শিখেছিস সংখ্যা রেখা, জানিস তো সংখ্যা রেখা মানে সেই বীজগণিত করার সময় সে যেগুলো করেছিস। তো এখন কোনো একটা সংখ্যা ধরো, সাপোজ তোকে বললো যে -5কে সংখ্যা রেখায় স্থাপন কর, এটা পারা যাবে না? কিভাবে সংখ্যা রেখা করে? মাঝখানে বল, বাকিরা বল, তোরা সংখ্যা রেখা চিনিস না? হ্যাঁ, মাঝখানে শূন্য দিতে হয়। তাই এদিকে গেলে কি +1 +2 +3 +4 এইভাবে চলতে থাকবে। এদিকে তাহলে কিভাবে চলবে? -1 -2 -3 -4 -5 চলতে থাকবে, -6 মানে এদিকে চলছে, এদিকেও চলছে। তাহলে -5 মানে কোনটা? এইটা -5। ঠিক আছে। এবারে যদি বলে কোনো মূলদ সংখ্যাকে যদি স্থাপন করতে বলে, তাহলে কিভাবে করবো? ধর সাপোজ বললো যে 3/4, এটাকে মূলদ সংখ্যা মানে সংখ্যা রেখা স্থাপন করবো কি করে? 3/4, 3/4 ভালো করে ভেবে বলবে। তাহলে কোথায় স্থাপন করবো 3/4টা? আগে বল দিন 3/4 আগের দিন যেটা শিখিয়েছিলাম, এটা প্রকৃত না অপ্রকৃত? 3/4টা প্রকৃত না অপ্রকৃত? আগের দিন শিখলি কি বললাম? 3/4 মানে ওপরেরটা ছোট হলে প্রকৃত হয়, নিচেরটা অপ্রকৃত হয়। তাহলে এটা দেখে কি মনে হচ্ছে বললি না? প্রকৃত তো, ওপরেরটা ছোট নিচেরটা বড়। এবারে সব সময় জানবি প্রকৃত ভগ্নাংশ মানে সে কি হয়, 1-এর থেকে ছোট হয়। কি বললাম? মানে ওপরেরটা যখন ছোট, 1-এর থেকে সে ছোট। কি বললাম? ওপরেরটা যখন ছোট, সে 1-এর থেকে ছোট। তাহলে এটা কি? এটা হচ্ছে 0-র থেকে বড়, 1-এর থেকে ছোট। সরি, আমি ভুল লিখলাম, উড়ে গেছে চিহ্নটা। তাহলে এইভাবে লিখতে পারি, 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট। তাহলে তুমি যেটা বললে, এবারে এইটাকে একটু যেহেতু আমার দেখতে পাচ্ছি, তাহলে এটা 0 আর 1-এর মাঝখানে হবে। এবারে 1 2, এবারে এই জায়গাটা ভালো করে, তাই 0 আর 1-এর মাঝখানে কোথায় হবে? 0 আর নিচে কত আছে ভালো করে এই জায়গাটা বুঝে নাও, এটা কিন্তু পরীক্ষায় আসে। নিচে কত আছে? 4। তাহলে 0 আর 1-এর মাঝখানে বুঝে নিয়েছি। এবারে 0 আর 1-এর মাঝখানে কটা ঘর করতে হবে? 4টে ঘর করতে হবে। তাহলে এর মাঝখানে কটা দাগ টানবো? 3টে দাগ টানবো। তাহলে এইটা একটু ভালো করে বুঝে নাও, যদি 4টে ভাগ করতে হয় তাহলে 3টে দাগ, সাপোজ যদি 6টা ভাগ করতে হয় 5টা দাগ টানবো, তাই তো? মানে যা বলবে 1 কম। তাহলে নিচে 4 আছে, কটা? 1টা 2টো 3টে। ঠিক আছে। তাহলে এবার বলো তো প্রথম ঘরটা কত হবে? প্রথম ঘরটা 1/4, দ্বিতীয় ঘরটা 2/4, তৃতীয় ঘরটা 3/4, চতুর্থ ঘরটা 4/4, মানে দেখো 1। বোঝা গেল? 4/4 মানে 1। তা তুমি তখন এখানে চলে এলে। ঠিক আছে। তাহলে আমাদের কোন ঘরটা হবে? এই ঘরটা হবে 3/4। বোঝা গেছে না যায়নি? গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার তোমরা একটা করো তো। এটা করো 4/5, এটাকে খাতা বের করো সবাই। 4/5টা খাতায় স্থাপন করো দেখি।
এতক্ষণ সময় লাগছে, এতক্ষণ সময় লাগলে হবে নাকি? তাহলে 0, তাহলে এটা কত? 0 আর 1-এর মাঝখানে হবে সিমিলারলি, তাই তো? তাহলে 0। যখন দেখবে অনেকগুলো ভাগ করতে হচ্ছে না, তখন কিন্তু একটু বড় বড় করে ঘরটা নেবে, বুঝতে পেরেছো? একটু গ্যাপ রাখবে, তা নাহলে তো ভাগটা করার জায়গা পাবে না। তাহলে 5 আছে মানে কটা দাগ টানবো? 4টে দাগ। তাহলে 1টা দাগ, 2টো দাগ, 3টে দাগ, 4টে দাগ হয়ে গেল। তাহলে 4/5 কোন ঘরটা হবে? 1/5, 2/5, 3/5, 4/5। ঠিক আছে। এবারে ধরো এরকম ভাবে যদি দেয়, ধরো দিল 15/4, এটাকে কি করে স্থাপন করব? 15/4 ভেঙে নিলাম, মানে আমরা অপ্রকৃত থেকে মিশ্রতে যাব। তা 4 3 12, তাই তো? 3, তা 3 পূর্ণ 3/4। হ্যাঁ, তার মানে এটা, তার মানে এই 3 পূর্ণ 3/4, মানে এটা আমরা কি দেখছি? এ 3-এর থেকে বড়, 4-এর চেয়ে ছোট, তাই তো? তার মানে আমাকে সংখ্যা রেখায়, তাহলে 0, 1, 2, 3, 4, তাহলে বুঝতে পেরেছো? এটা ভাগ করলে তবে বুঝতে পারবে যে কার চেয়ে বড় হচ্ছে, কার চেয়ে ছোট হচ্ছে। তাহলে তাহলে এই পর্যন্ত দেখো, এখান থেকে এই পর্যন্ত কি 3 একক চলে এসছি? এই পর্যন্ত কত চলে এসছি? 3 চলে এসছি। তাহলে আরো কত যেতে হবে? 3/4। তাহলে 3 পূর্ণ এটা 1/4, 3 পূর্ণ 2/4, 3 পূর্ণ 3/4, মানে 15/4। তাহলে এরকম দিলে স্থাপন করা যাবে? হ্যাঁ, এবারে দিল সাপোজ, এইবার একটু দেখি। আচ্ছা, তাহলে দিলাম -7/2, বলো এটা কোথায় হবে? -7/2 কোথায় হবে? এটা করে দেখাও। -7/2, তাহলে তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি -7/2, তার মানে এটা নেগেটিভ দিকে হবে, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে আমি পজিটিভ দিকে, তাহলে খাতায় এই দিকটা বেশি লিখবো না, পজিটিভ দিকটা বেশি লিখবো না, 1 লিখে ছেড়ে দেবো, কারণ আমার তো দরকার বাম দিকটা। তাহলে -1, -2, -3 এরকম অ্যারো দেবে। হ্যাঁ, বইয়ে অ্যাকচুয়ালি অনেক কিছু লেখার নিয়ম আছে, অত লিখতে হবে না, জিনিসটা শুধু বুঝে নাও যে কোথায় স্থাপন করতে হবে। তাহলে -7/2 মানে কি করতে হবে? এটা আমাকে ভাগ করতে হবে, তাই তো? তাহলে কত হচ্ছে? 3 2 6, তাহলে 1, 3 পূর্ণ 1/2। এবারে দেখো এটা মাইনাস, ও সরি, না না, তোমার ঠিক আছে, আমি প্রথমে ভুল বুঝেছি, ঠিক আছে, ঠিক আছে। -3 পূর্ণ 1/2, তাহলে -3 পূর্ণ 1/2 মানে বলো তো এটা কার কার মাঝে হবে? -3 আর -4, -3 পূর্ণ 1/2, তার মানে তুমি 0 থেকে কোথায় এলে? -3-এ এলে, তারপরে আরো যেতে হবে। এইটাকে আমরা কোনো ভগ্নাংশ, ধরো 5 পূর্ণ 1/4, এটা আগের দিন বলছিলাম, যেটা 5 পূর্ণ 1/4 মানে আমরা কি লিখতে পারি? 5 + 1/4। দেখো এগুলো তো সেই সিস্টেমে হলো। এই যে 3 পূর্ণ 3/4 মানে কত? 3 + 3/4, মানে 3 ঘর তোমার আসতে হবে, এসে আবার 3/4 যেতে হবে। তাহলে এখানে কি -3 পূর্ণ 1/2, মানে তোমাকে 0 থেকে আগে -3-এ আসতে হবে, এসে তার মানে আরো 1/2 যেতে হবে। তাহলে নিচে 2 আছে, তাহলে -3 আর -4-এর মাঝখানে কটা দাগ টানবো? একটা দাগ টানলে 2 ভাগ হয়ে যাবে, তাহলে একটা দাগ টানলাম, তাহলে এটাই হবে। ঠিক আছে, বোঝা গেল?
সংখ্যা রেখা স্থাপন নেগেটিভ হলে পারা যাবে তো এবার? তাহলে আমি এমনি বোর্ডে কিছু এরকম সংখ্যা রেখা স্থাপন দিচ্ছি, তোমরা এগুলো করে নিয়ে আসবে তাহলে নেক্সট। এই কটা একটু লিখে নাও, পরের দিন করে নিয়ে আসো। তোমাদের মোটামুটি এইটে যে কজন ছিলে সবাই ভর্তি মানে আসছো? কেউ এখনো বাধা আছে নাকি? আর কেউ বাকি আছে কি যারা পড়তো এখনো? এখনো বাকি আছে? এগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা এবারে আসি, সমতুল্য ভগ্নাংশ জানো? সমতুল্য ভগ্নাংশ জানো? 2/3 ধরো আমি একটা ভগ্নাংশ দিলাম, এর সমতুল্য ভগ্নাংশ কত হবে? শিখেছো, ছোট ক্লাসে শিখেছো। দেখো, সমতুল্য ভগ্নাংশ মানে এই ভগ্নাংশটি থাকবে, তার আলাদা আলাদা রূপে থাকবে। কিরকম? এর উপর নিচে যদি 2 দিয়ে গুণ করে এটা কত হবে বলতো? 2/3 আর 4/6 আলাদা? আলাদা না একই? একই। কারণ এটা 4/6, দেখো এটা 2 দিয়ে ওপর নিচে কাটাকুটি করলে কি হয়ে যাবে? সেই 2/3 চলে আসবে। আরো লেখা যায়, আরো লেখা যায়, দেখো ওপর নিচে তুমি 3 দিয়ে গুণ করে দাও, 6/9। আরো লেখা যায়, ওপর নিচে 4 দিয়ে গুণ করে দাও, 8/12। 5 দিয়ে গুণ করে দাও, ক্লাস 5-এ করেছিলে সেই বক্স দেয়া থাকতো, হ্যাঁ, সেই বক্সের সংখ্যা বসাতে হতো, মানে নিচের সাথে যা গুণ ওপরের সাথে তাই গুণ, বা উপরের সাথে যা গুণ নিচের সাথে তাই গুণ। তাহলে 5 দুগুণে 10, 5 3 15। এগুলোকে কি বলে? সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে? এবারে এখন একটা টাইপ দেয়, এই টাইপটা খুব খুব ইম্পর্টেন্ট, যে ধরো বললো 2 আর 3-এর মাঝখানে দুটি একটি মূলদ সংখ্যা লেখো। 2 আর 3-এর মাঝখানে মাঝে একটি মূলদ সংখ্যা লেখো। তাহলে কি হবে বলো তো? 2 আর 3-এর মাঝে একটি মূলদ সংখ্যা কি হবে? এই প্যাটার্নটা পরীক্ষায় খুব দেয়, মানে এর চেয়ে আরেকটু টাফ দেবে, এটা তো ইজি, আরেকটু টাফ দেবে, সেটা শেখাচ্ছি। 2/3-এ 2 আর 3-এর মাঝখানে মূলদ সংখ্যা কি হবে? 1/2, 2 আর 3-এর মাঝে হবে?
2 আর 3-এর মাঝখানে, 2 আর 3-এর মাঝখানে কি হয়? আগের দিন তো হলো যে অনেক সংখ্যা থাকে, তাই না? হ্যাঁ, না মূলত লিখতে হবে, p/q আকারে লিখতে হবে। তা পয়েন্ট দিয়েও ভাবো, পয়েন্ট দিয়েও যখন ভেবেছো পয়েন্ট দিয়েও ভাবো না, 2.1 হবে তো, হ্যাঁ 2.2 হবে তো, 2.3 হবে তো, অনেক লেখা যায়। তা 2.1 মানে কি? 2.21/10, তাহলে 21/10টা 2 আর 3-এর মাঝখানে, ঠিক আছে? এটা পয়েন্ট দিয়ে। এবারে দশমিক ছাড়াও আমরা অ্যাকচুয়াল যেগুলো যে নিয়মে করতে হয়, দেখো বইয়ে কি নিয়ম আছে আমি জানি না, কিন্তু যেটা তোমাদের সুবিধা হয় সেটা ভালো করে বুঝে নাও। প্রথমে 2 আর 3 লিখবো, ঠিক আছে? 2-এর নিচে কিছু নেই মানে 1, 3-এর নিচে কিছু নেই মানে 1, বোঝা গেল? কিছু নেই মানে 1। এবারে তোমার কটা চেয়েছে? একটা, ঠিক আছে? ধরো একটা না আছে, দুটো চাইতে পারে, 3টে 4টে 5টা অনেক চাইতে পারে ওরা। দেখ একটা চেয়েছে, যখন একটা চাইবে এবার এদের তাহলে হর সমান, হর সমান, তাহলে একটা চাইলে কি করবে? ওপর নিচে 2 দিয়ে গুণ করবে। কি বললাম? একটা চাইলে 2 দিয়ে গুণ করবে। তাহলে এটাকে ওপর নিচে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে বলো? 4/2। এটা ওপর নিচে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6/2। এবারে বলো 4/2 আর 6/2 এর মাঝখানের সংখ্যা কত? 4/2 আর 6/2 এর মাঝখানে কত? 5/2। তাহলে কত সহজে পেয়ে গেলাম, বোঝা গেল না? গেল না? 5/2। এবারে এই একটা না আছে, একটা না আছে, ধরো আমার 3টে চাইলো, তাহলে কি করব? একটা না আছে 3টে চাইলো, তাহলে কি করব? সেম প্রসেসে এগোবো। হ্যাঁ, তাহলে আগে কি করব? নিচে আগে 1 লিখে নেবো। হলো? কটা চেয়েছে? 3টে, তাহলে কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4 দুগুণে 8/4। এটাকে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 12/4। এবার বলো 8 আর 12-র মধ্যে দেখো, 8/4 আর 12/4-এর মধ্যে কি কি আছে? 9/4, 10/4, 11/4, 3টে পেয়ে গেল। তাহলে এখানে যেটা ভালো করে খাতায় লিখে রাখো যে আমার যে কটা চাইবে আমাকে ওপর নিচে তার চেয়ে 1 বেশি ধরে গুণ করতে হবে। কি বললাম? যদি 5টা চাইতো তাহলে ওপর নিচে কত দিয়ে গুণ করতাম? 6 দিয়ে গুণ করতাম। যদি 6টা চাইতো ওপর নিচে 7 দিয়ে গুণ করতাম। এই লজিকটা যেন মাথায় থাকে পরীক্ষার কাছে, ঠিক আছে? প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবারে এটা তো গেল এমনি সংখ্যা 2/2 3, মানে আমি অখণ্ড সংখ্যা দিয়েছি ধরো। এবারে যদি আমি মূলদ সংখ্যা দিই, সাপোজ, তাহলে এগুলো কিন্তু আগে সমতুল্য ভগ্নাংশে নিয়ে আসছো, হ্যাঁ, হর সমান করে। তাহলে ধরো দিল দেখো 3/5 আর ধরো দিয়েছে 3/10, এর মাঝখানে ধরো 3টে সংখ্যা বার করতে বলেছে, তাহলে কিভাবে বার করবে? 3/5, 3/10, এর মাঝখানে ধরো 3টে মূলদ সংখ্যা চেয়েছে। কটা চেয়েছে? 3টে।
3/5 3/10। আগে এ করো না, দুটো সংখ্যাকে সমতুল্য এ করো না, হর সমান করো, আগে হর সমান করো। তার 3/5 আগে লেখো, 3/10 লেখো। তার দুজনের হর আলাদা আছে, তাই তো? তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমে হর সমান করতে হবে। হর সমান করতে গেলে এটাকে কত দিয়ে গুণ করবে বলো তো? এটাকে 1 দিয়ে গুণ করছো। প্রথমে এইটা কিভাবে করে, সেই কি বলো না, আমরা নিচু ক্লাসে যেগুলো শিখেছিলাম, কি ওই ছোট থেকে বড় সাজানোর জন্য কি করতে হয়, হরের লসাগু করতে হয়। কি করতে হয়? হরের লসাগু করতে হয়। তা 5 আর 10 এর লসাগু কত? 10। তার মানে নিচেকে 10 বানাতে হবে। তা 10 বানাতে গেলে এটাকে কত দিয়ে গুণ করছো? 1 দিয়ে। আর এটাকে কত দিয়ে গুণ করছো? 2 দিয়ে, তাই তো? 5 দুগুণে 10। তাহলে এটা কত হয়ে গেল? 6/10। এটা কত হয়ে গেল? 3/10। ঠিক আছে। এবারে ধরো এর মধ্যে কটা চেয়েছে, ধরো সাপোজ যদি দুটো চায়, ভালো করে বোঝো, সাপোজ যদি দুটো চায়, দুটো চাইলে তাহলে সহজেই বেরিয়ে যাচ্ছে, দেখো আর কিছু করতে হচ্ছে না। দুটো চাইলে কি লিখতে পারবে? 4/10 5/10, দুটো হয়ে গেল। কিন্তু যদি বেশি চাই, 2 এর বেশি চাই, যেটা আমি 3টে দিয়েছিলাম, যদি 3টে দেয় তাহলে কি করতে হবে? তাহলে আরো 3 দিয়ে গুণ করে বাড়িয়ে নিতে হবে। তাহলে তখন এটাকে কি করতে হবে, আবার 6/10টাকে 3 দিয়ে গুণ করে দাও, বা 2 দিয়ে গুণ করলেও হবে, যেহেতু মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে। দেখো এখন অনেকগুলো পাবে, দেখো 3টে চেয়েছে, অনেকগুলো হয়ে যাবে। 10/30, 11/30, 12/30, 13/30, এইভাবে চলবে, অনেক পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এটা করো তো, 1/7 বলছে, 1/7 আর 1/6 মাঝখানে একটা বার করতে বলেছে, করো। 1/7 আর 1/6 মাঝখানে একটি বলো। হর সমান করতে গেলে কি করতে হয়, আমি কি বললাম, ভগ্নাংশ ছোট থেকে বড় সাজানোর সময় কি করতে? হুম হুম লেখো, এইভাবে লেখো, ওইভাবে 1/6 1/7 লেখো পরপর, লিখে 6 আর 7 লসাগু কত? 42। তাহলে এইটাকে কি করবে, 1/7 থেকে ওপর নিচে 6 দিয়ে গুণ করবে, আর 1/6টাকে ওপর নিচে 7 দিয়ে গুণ করবে। দেখো দুটো কি আসছে, দেখো। হচ্ছে না, আরে এই তো 1/7 1/6, এটাকে কত দিয়ে গুণ? 42 তো। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো? 6 দিয়ে। আর এটাকে কত দিয়ে গুণ করবো? 7 দিয়ে।
তাহলে কত হচ্ছে? এটা 6/42, এটা কত হচ্ছে? 7/42 হলো। এবারে দেখো এর মাঝখানে কিছু পাচ্ছ, ফের 2 দিয়ে গুণ করো। এই তো ব্যাপার। তাহলে যখন কিছু পাচ্ছ না তখন আবার কি করবে? একে 2 দিয়ে গুণ করে নাও। তাহলে 12/84, 14/84, তাহলে কত হলো? সংখ্যাটা কত হলো? 13/84। এবারে এটা হচ্ছে আমাদের যে নিয়ম। এবারে যদি একটা চায়, তার একটা এমনি নিয়ম আছে, সেটাকে কি করা যায় বলো তো? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে, ধরো কোনো কিছু মাঝের সংখ্যা চাইছে, তা কি করব? সে দুটো যোগ করে 2 দিয়ে যদি গড় করে দিই, ভাগ করে দিই, তাহলে মাঝেরটা পেয়ে যাবে। সেটা একটার জন্য খাটবে। কিন্তু যদি পরীক্ষায় তো 3টে চায়, তখন তো আর ওই নিয়ম খাটবে না। ঠিক আছে, এই নিয়মে করতে হবে। ওই জন্য আমি যা করব সব একই নিয়মে করছি। বুঝতে পেরেছো? তাহলে প্রথমে আগে হর সমান করে দেখব। হর সমান করলে এখানটা দেখো, হর সমান করতে যেমন দুটো পেয়ে গেছিল। অনেক সময় কি হয়, হর সমান করলে মাঝখানে গ্যাপ হয়ে যায়, তখন দেখবে পেয়ে যাচ্ছ কিনা। যদি না পাও তাহলে আবার গুণ করে বাড়িয়ে নেবে। ঠিক আছে, বোঝা গেল? একটা দেবো। তিন বাই পাঁচ আর 4/5, 5টা চেয়েছে। 3/5 আর 4/5, এর মাঝখানে 5টা মূলদ চেয়েছে। করো, করবে বলো তো? 6 দিয়ে গুণ করো। করো, ওপর নিচে 6 দিয়ে গুণ করো। এবার অতএব দিয়ে লেখো, দুটো হয়েছে তো? অতএব দিয়ে লেখো 3/5 ও 4/5 মাঝে 5টি মূলদ সংখ্যা হলো বলে এবার লেখো। তাহলে একে কত দিয়ে গুণ করেছো? 3/5 এ গুণ করেছো কত দিয়ে? 5টা চেয়েছে, তাহলে 6 দিয়ে। তাহলে কত হচ্ছে? 18/30। 4/5 মানে এটাও 6 দিয়ে, তাহলে এটা কত হচ্ছে? 24/30। তাহলে কি কি পাচ্ছ? 19/30 মিলিয়ে নাও সবাই। 20/30, 21/30, 22/30 আর 23/30 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে ওই কটা সংখ্যা রেখে স্থাপন করে আনবে। আর আরেকটা অঙ্ক দিয়ে এরকম 5/6, এটা টুকে নাও। 5/6 আর 6/7 এর মাঝখানে 5টা মূলদ করে নিয়ে আসবে। 5/6 আর 6/7, এটা বুঝতে পেরেছো তো সবাই? তাহলে ওইগুলো সংখ্যা রেখে কাজ যেন প্রত্যেকের খাতায় থাকে, যেন এমন কিছু এটা বলবে না যে কঠিন কাজ, কিছু বোঝা যায়নি। ঠিক আছে, তো স্মার্ট স্টুডেন্টসরা
এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।